আপনি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করেছেন? আচ্ছা, গণরায় আদেশ কি আপনি মানছেন? আমি কথা বলি, আমি শেষ অবৈধ মানবে কেন? অবৈধ হবে, জনগণ রায় দিয়েছে। আপনি রেকর্ড দেখেন, আপনি 97 73 দেখেন, 79 দেখেন, 88 দেখেন, আপনি 73 88 তার রেজাল্ট কি হয়েছে আপনি দেখেন। সংবিধান সব জায়গায় মানেন না, সুবিধা মতো জায়গায় মানেন, স্বার্থের জায়গায় মানেন, ওই সব জায়গায় মানেন না। ওই রাষ্ট্রপতি আপনি যেটা বলেন এটা কথা বলেন, আপনি তো রাজনীতি দিলেন, আপনি তো সংবিধান রক্ষার কথা বলেন, সংবিধান ফলো করার কথা বলেন। যখন যেখানে সুবিধা সেখানে মানেন, যেখানে অসুবিধা সেখানে মানেন না। কেন ঐক্যমত্য কমিশনে যখন জুলাই সনদ স্বাক্ষর করলো দক্ষিণ প্লাজায় একদম উৎসব করে, এবং পরবর্তীতে নির্বাচন কমিশন যখন গণভোটের জন্য ডিক্লেয়ার করলেন, শিডিউল ডিক্লেয়ার করলেন, সেগুলো যখন আপনার ওয়েবসাইটে প্রচার করা হলো, তখন কেন বিএনপি আপত্তি জানায় নাই? আজকে কেন তাদের হঠাৎ করে মনে হলো যে না, প্রক্রিয়াটা এভাবে না হয়ে এইভাবে হওয়া উচিত? এখন ওনারা এইটার হঠাৎ করে কেন মনে হলো যে এমন এইটারকে ব্যাখ্যা দিচ্ছেন তারা নির্বাচন পাইতেন না। তার মানে নির্বাচন পাওয়ার জন্য এবং ক্ষমতায় আসার জন্য, যে কোনো মূল্যে হালুয়া রুটি খাওয়ার জন্য তারা জনগণের সাথে প্রতারণা করে। এখন যদি তারা এটাও বলে যে এখন জামাত এবং এনসিপি বা আপনাদের সংসদ সদস্যরা যা বলছে মাহফুজ ভাই, যে 69% যখন গণভোটের পক্ষে রায় দিল, সেই রায়কে তোয়াক্কা না করে এখন ওনাদের হঠাৎ মনে হচ্ছে যে না, প্রক্রিয়াগত সমস্যা আছে। এটা না ওই সময় মনে হয় না, ওনারা এত সংবিধান বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞের ওই সময় কেন মনে হয়নি, সেটা আপনার বড় একটি প্রশ্ন। ওকে, এই নির্বাচনকে বানচাল করবার জন্য আমরা তো দেখেছি না, জামাত বলেন কিংবা এনসিপি বলেন, তাদের মুখ থেকে, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আরেকটি যে সরকার ছিল, এখন যেটা শুনতে পাচ্ছি ডিপ স্টেটের কথা, তারাও তো অনেক বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারটি 5 বছর থাক। তারা বলেছে নির্বাচন আমরা হতে দিব না, আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফরিদুল্লাহ আসতে চাই, এই যে আস্থা, এই কারণে নির্বাচনকে আমরা সবার আগে গুরুত্ব দিয়েছি, সবার আগে গুরুত্ব দিয়েছেন, সবার আগে বিএনপি জাতির যে এখন আমরা এটা পরে আপনার দল সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এখন প্রশাসন নিয়োগ দিচ্ছেন সব জায়গায়, কারণ এখন আর নির্বাচনের দরকার না, সেটা প্রমাণ করার মানে মূল জায়গা হচ্ছে একটি নির্বাচন। জি, 2/3 মেজরিটির কিন্তু দেমাগ আছে বাংলাদেশে, কারণ 142 অনুযায়ী 2/3 মেজরিটি দিয়ে 6 মিনিটে বাকশাল করা যায়। বর্তমান যে সংবিধান, ওনারা তো সংবিধানের মধ্যে থাকতে চান, এই সংবিধান দিয়ে এখনো চাইলে আগামীকালকে 6 মিনিটের একটা মুলতবি প্রস্তাব এনে, সরকারি দল আজকেও মুলতবি প্রস্তাব আনছে, এবং এটা বোধহয় প্রথমবারের মতো সরকারি দল থেকে মুলতবি প্রস্তাব আনা হয়। তো মুলতবি প্রস্তাব এনে ওনারা চাইলে 6 মিনিটে আবার বাকশাল করে দিতে পারেন, যে বিএনপি শুধু বাংলাদেশে রাজনীতি করবে, আর কেউ করবে না। এখন এটা পুরোটাই ডিপেন্ড করতেছে হচ্ছে ওনাদের উপর, যে এটা কিভাবে এই আস্থার সংকটটা দূর হবে। আপনি খেয়াল করেন যে আজকে যে বিশেষ সংসদীয় কমিটি সংবিধান সংশোধনের জন্য করা হলো, এটা জুলাই সনদ তো নয়, ইভেন বিএনপির 31 দফার মতোও না। বিএনপির 31 দফাতেও বিএনপি বলেছিল প্রথম দফা যে একটা সাংবিধানিক কমিশন তারা করবেন। এটা কি কমিশন? সংসদীয় কমিটি। খেয়াল করেন, মানে ওনারা কোনো কিছুই মানছেন না, যেহেতু ওনাদের কাছে 2/3 মেজরিটি হয়ে গিয়েছে, ওনারা বাকি যা কিছু এখন নিজেদের মতো করে করবেন, এটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কেন? আপনি খেয়াল করেন, 17 তারিখে সকালবেলার আগ পর্যন্ত বাংলাদেশের কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া নিয়ে বিএনপির কোনো প্রবলেম আছে। আপনি খেয়াল করেন, বাংলাদেশে একটা মানুষ বলতে পারবে একজন বিএনপি এত বড় রাজনৈতিক দল, তারা এত দুর্বল? আপনারা কি টের পেয়েছেন যে আমরা তো টের পাইনি, আমরা তো টের পাইনি, আমরা তো যে শপথ নিয়েছি নির্বাচন কমিশনে টের পায় না, নির্বাচন কমিশনে তো টের পায়। শপথনামা রেডি করে, এবং গতকালকে সম্ভবত সংসদে দাঁড়িয়ে বলা হয়েছে নির্বাচন কমিশন নাকি সংবিধান লঙ্ঘন করেছে। খেয়াল করেন, শপথ কিভাবে নিলেন? সাংবিধানিক ধারাবাহিকতা এখন 2/3 মেজরিটির জোরে সংবিধান লঙ্ঘনে পরিণত হচ্ছে। সংবিধান লঙ্ঘনের হিসাব যদি করেন, গত 18 মাসে বাংলাদেশের প্রায় সবাই সংবিধান লঙ্ঘন করছে। ওনারা যেই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের প্রশ্ন বলেন, প্রায় সবাই সংবিধান লঙ্ঘন করছে। আমি যে এখানে কথা বলতেছি, আমরা সংবিধান নিয়ে যে ফেসবুকে স্ট্যাটাস দেই, টকশোতে কথা বলি, আমরাও সংবিধান লঙ্ঘন করতেছি। এবং এই লঙ্ঘন অনুযায়ী আমাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। এটার বিচার কি, ক্যাপিটাল পানিশমেন্ট না কি, এটা ভাই বলতে পারবে, আমি বলতে পারবো না। এইটা কিন্তু হওয়া উচিত। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সংবিধানের যে লঙ্ঘন অলঙ্ঘনের যে ব্যাপার, এই যে ফ্রেজ, শেখ হাসিনার কোন সাংবিধানিক কর্মকাণ্ডকে আপনি সংবিধান লঙ্ঘন বলতে পারবেন না। শেখ হাসিনার সব কর্মকাণ্ড সাংবিধানিকভাবে বৈধ। আর গণঅভ্যুত্থান সহ, গণঅভ্যুত্থানের পরে যা হয়েছে সবকিছু সংবিধানের লঙ্ঘন। এই যে মজাটা,
এখন ঘটনা হচ্ছে যে যেই সংবিধান এবং সংবিধানের ধারাবাহিকতা জি। এবং সংবিধান মান্য করতে গেলে ফ্যাসিস্ট থাকে, আমরা তো ওই সংবিধান লঙ্ঘনই করি, এটা তো আমরা লঙ্ঘন না, করতে চাইছি। সেক্ষেত্রে বিরোধী দলের প্রতি যে বিএনপির যে বক্তব্য, সংসদ সদস্যদের কোড আনকোড, তারা বলছে যে প্রক্রিয়াগত বিষয়গুলো না মেনে তারা এটাকে কিভাবে অন্তর্ভুক্ত করবে? সংবিধানের থেকে কোনো কিছু বাদ দেওয়া অন্তর্ভুক্ত করতে গেলে তো প্রক্রিয়া মানতে হবে। এই যে গণরায় আছে, তো গণরায় আছে। আপনি ভাই গণভোটের কি অন্য কিছুতে যাওয়া দরকার নেই, শুধু গণভোটের ব্যালট পেপারটা পড়েন, গণভোটের ব্যালট পেপারটা ভালো করে পড়েন। গণভোটের ব্যালট পেপারে প্রথম 2 লাইনে হইতেছে দুইটা রায় চেয়েছে জনগণের কাছে। জি, একটা জি। রায় হচ্ছে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন জি, আদেশ, আমরা শুনবো প্রথম পর্যায়ে, ব্র্যাকেটে দ্বিতীয় সংবিধান পর্যায়ে। সংস্কার পরিষদ জি। এবং জুলাই সনদে বর্ণিত নিম্নলিখিত সংস্কার প্রস্তাব সমূহের সাথে একমত কিনা। জনগণ রায় দিয়েছে একমত, আদেশও জনগণ বৈধতা দিয়েছে, এবং সংস্কারের যে জুলাই সনদের যে সংস্কার সেটা জনগণ বৈধতা দিয়েছে। এখন এই আদেশের রেফারেন্স কি? আদেশে স্পষ্টভাবে বলা আছে যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আপনি একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন জি। করবেন। সেই পরিষদে গিয়ে এই যে প্রস্তাবগুলো এগুলো নিয়ে আপনি আলোচনা করবেন, এগুলো টেকনিক্যাল যে দিকগুলো আছে সেগুলো ঠিক করে আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, সংবিধান সংস্কার করবেন, পুরো জিনিসটাকে ওনারা ভেস্তে দিয়ে। জি। এটা একটা নন ইস্যু, এটাকে আপনারা ইস্যু যে বানাইছেন এর জন্য আমি প্রথমত বিরক্ত প্রকাশ করছি। বিকজ অফ করতেই পারেন আপনি, কিন্তু সংসদে আলোচনা হচ্ছে বলেই আলোচনা আমরা হচ্ছে আলোচনা কেন করছি। বলি আমি, কারণ হইল এই বিষয়টা সমাধান হয়েছে। এখন জুলাই সনদ বলতে জামাত যেটা বুঝে আর বিএনপি যেটা বলে দুটো এক জিনিস না। বিএনপি জুলাই সনদ বুঝে বলতে এইটা, যেটা বই তো একটাই, হ্যাঁ না বই একটা না। একটাই না। জামাত জুলাই সনদ বলতে বুঝে আদেশকে, অধ্যাদেশকে। এখন জুলাই সনদকে কেন্দ্র করে রায় দিয়েছে সেটা কোনটা? কনস্টিটিউশন অ্যামেন্ড করার জন্য, সংশোধন পরিবর্তন করার জন্য একটা সাংবিধানিক ধারাবাহিকতা মানতে হয়। ধারাবাহিকতা মানতে হবে। রনি উশৃঙ্খলতা, ভাই। কোনো এনার্কি দিয়ে সাংবিধানিক রাজনীতি করা যায় না। অসংখ্য করলে ধন্যবাদ। পরিণত হবে হাসিনার মতো। হাসিনা পঞ্চদশ সংশোধনী করে অসাংবিধানিক ভাবে সংবিধান সংশোধন করে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ থেকে অসংখ্য বিতাড়িত ধন্যবাদ। হয়েছে। জনগণ একটা কথা জিনিস হয়। দেখছে যে অনেকের গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সিচুয়েশনের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে অনেকের গলার স্বর অনেক রকম হচ্ছে, এটা জনগণ দেখছে। প্রথমত আমরা একটা অদ্ভুত সংসদ পেয়েছি, যে সংসদে 2 ধরনের সংসদ সদস্য আছেন, যারা কেউ 2 বার শপথ নিয়েছেন, কেউ একবার শপথ নিয়েছেন। এবং গত কয়েকদিন ধরে যে ডিবেট চলছে, সেই ডিবেটের একটা খুব বেসিক জায়গা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে 2 পক্ষই তাদের নিজের অবস্থানে অনড় এবং তাদের ইগোতে অনড়। এবং ধরা যাক যদি এই নির্বাচনের ফলাফল এরকম হতো, বিএনপি 2/3 মেজরিটি না পেত, তাহলে এই সিচুয়েশন হতো না। আবার জামাত যদি নাই হয়ে যেত তাহলেও এই সিচুয়েশন হইতো না। মানে পরিস্থিতিটা আজকের রেজাল্টের ফলে এটা। আমি যেভাবে দেখি, আমি একজন রাজনীতির মানে অনুসরণ করি, আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে তার 2/3 মেজরিটি। 1973 কিন্তু হেলেন আপা বললেন জনগণ ভোট দিলে তারা কি করবে? জনগণ ভোট দিলে আপনি 2/3 মেজরিটি পাবেন, এবং 2/3 মেজরিটির মধ্য দিয়ে আপনি যে বিপর্যয় আনবেন সেটাতে আপনিও ডুববেন, জনগণও ডুববে। ওই যে আপনার অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনি শিক্ষা নিয়ে নতুন কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন কি করবেন না, সেই চ্যালেঞ্জটা এখন আপনার সামনে। যে পরিস্থিতির মধ্য দিয়ে এই জায়গায় এসেছিলাম, এখন ওই তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধান মেনে এসেছিল? ওই সিচুয়েশন কি সংবিধান মেনে এসেছিল? আবার সংবিধানের দেখেন এই সব জিনিস নিয়ে যদি আদালতে যায়, আমার ধারণা যে অনেক কিছু আবার আদালতে যাবে। আদালতে গেলে একই জিনিস আপনি দেখেন, এক রিজিমে তার যুক্তি কি হয়, পরের রিজিমে তার যুক্তি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এক রিজিমে কি যুক্তি জিতলো, আর একই পরিস্থিতি পাল্টে যখন গেল তখন কোন যুক্তি জিতলো, পরিস্থিতিটা আপনি খেয়াল করেন, ব্যাখ্যা পাল্টে যায়। ব্যাখ্যা পাল্টে যায়। সুতরাং আদালতের কোর্টে যদি বল যায়, তাহলে সেটা আবার যার মানে আদালতকে যে ক্ষমতা, যার ক্ষমতা বেশি, সে প্রভাবিত করতে পারলে তখন সেই সিচুয়েশন যাবে। আমি মনে করি আমরা এমনিতে একটা খুবই ক্রাইসিসের মোমেন্টে আছি। বিএনপি তার যে 31 দফা করেছে, 31 দফাগুলো যদি আপনি পড়েন, আমরা গতদিন জ্বালানি নিয়ে কথা বলছিলাম, যে ধরনের একটা দুর্নীতিগ্রস্ত কাঠামো, একটা কাঠামোগত দুর্নীতির মধ্যে দেশ আছে, কাঠামোগত অব্যবস্থাপনার মধ্যে একটা দেশ আছে, কাঠামোগত একটা দুরাচারের মধ্যে দেশ আছে, সেইখান থেকে জনগণের স্বার্থে কিছু করাটা এমনিতেই কঠিন। এখন একটা রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে ফ্যাসিবাদী সরকার যাওয়ার পরে তার বিপক্ষে যারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, তাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা, আপনি যদি জনগণের ভাষণ বলেন, একজন জনগণ হিসেবে আমি আতঙ্কিত যে এই সমাধান কে করবে। এই সমাধান করার জন্য যে থার্ড পার্টি লাগবে, সেই থার্ড পার্টির নাম হচ্ছে বিপর্যয়। বাতিলের রায়টা পড়ে না আমি পড়ার আপনাকে বলছি, এখন সংবিধানের ব্যাখ্যা আপনি আসেন, সংসদ সার্বভৌম কিনা, সংসদ সার্বভৌম কিনা, ফার্স্টে আপনাকে দুজনকেই বললাম।
বলে এটা পড়ে আপনিও পড়েন 7 নং অনুচ্ছেদের ব্যাখ্যা দেন, ব্যাখ্যা কে অনুচ্ছেদের দিবেন? ব্যাখ্যা যেতে না, না, হবে, ষোড়শ সংশোধনী রায় পড়েন। আমি ষোড়শ আপনি সংশোধনী রায় আগে আপনি সংশোধনী আসেন, আদালতে গিয়ে বাতিল করতেছেন না, না? না, আমি বাতিল করছি। যদি বাতিল তো হয়ে গেছে। পার্লামেন্ট সার্বভৌম আপনি হয়, প্রজাতন্ত্রের তাহলে আপনি সব কিভাবে বাতিল ক্ষমতার করেন? মালিক জনগণ। আপনারা আপনি যারা বাতিল বলছেন, করে কিভাবে? আপনাকে পার্লামেন্ট 7 অনুচ্ছেদের সার্বভৌম ব্যাখ্যা হলে দিতে হবে। পার্লামেন্ট সার্বভৌম এটা বাতিল চলেন, করা আমরা যায়। লেখা আছে। চলেন, এটা আপনি লেখা চলেন সুপ্রিম কোর্টে চলে গেলে একটা সংবিধান ব্যাখ্যা নিয়ে কার- আসেন। রনিবের কাছে কি সংবিধান পার্লামেন্ট আপনি রায় বের করে সার্বভৌম দেখান। কিনা এটা ষোড়শ ব্যাখ্যা দিতে সংশোধনী হবে। বাতিলের রায় বের করে যদি দেখান। আপনি গণতন্ত্র আপনি মানেন, রায় বের করে দেখান। পার্লামেন্ট সার্বভৌম এটা মানতে হবে। হবে। কোর্টে চলেন, আমরা বলবো আরে কোর্টের রায় পার্লামেন্ট বলতেছি তো কিনা। আমি, প্রধান বিচারপতির রায় আছে এখানে। প্রধান আপনি যদি এক ব্যক্তি বলেন প্রধান বিচারপতি, আপনি জনগণকে কোথায় উপেক্ষা করছেন, সংবিধানকে কোথায় উপেক্ষা করছেন, আপনি উপেক্ষা করছেন। না, চলেন আমাদের ব্যাখ্যা কে দিবে? সংবিধানের ব্যাখ্যা কে দিবে? আপনারা। হ্যাঁ, সংবিধানের কোর্ট বলেছে, ব্যাখ্যা কে দিবে? ভাই আর্গুমেন্টটা ওই জায়গায় না কোর্ট তো। বলেছে, কোর্ট বলেছে। সংসদকে মানুষ নির্বাচিত করে সমস্ত বিষয়ে আইন প্রণয়ন জি, করার exactly। এখতিয়ার দিয়ে। এর 65 আর এটা হলো রাখছেন। একটা বিষয়ের উপর ভোট নিয়েছেন, হ্যাঁ। জনসম্পৃক্ততা যাচাইয়ের জন্য। জনসম্পৃক্ততা যাচাইয়ের জন্য। এটা কোনোভাবেই সংসদের পাওয়ারকে সুপারসিড করে না। যেখানে যেই দেশের সংবিধান আছে সেখানে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট চলে, তাহলে কি সংবিধান সার্বভৌম? সংবিধানের ব্যাখ্যা কে দেয়? আদালত দেয়। এবং এর উপরে কি থাকে? পিপলস উইল, সভরিন উইল। এই সভরিন উইল হচ্ছে গিয়ে সার্বভৌম। আর কোনো কিছুই গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌম না। আপনি যদি গণতন্ত্র মানেন, গণতান্ত্রিক রাষ্ট্র মানেন, আপনি ঘুরে আসেন, দেখে আসেন। আপনি যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে চান পিপল উইলকে, সর্বোচ্চ বা সার্বভৌম মতামত, যে বিশেষণ দিয়ে আমরা তাকে দেখি না কেন, তাহলে সেটাতে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে তার চর্চা, অনুশীলন এবং প্রক্রিয়া সংবিধান সংস্কার পরিষদ, প্রক্রিয়া তো সংবিধান সংস্কার পরিষদ। সেটা তো বিএনপি বলছে এটা বিধিসম্মত হয়নি। বিধিসম্মত কিভাবে? জনগণ তো রায় দিয়েছে তো, জনগণ রায় দিয়েছে তো। উনি যে সংবিধান সংস্কার পরিষদের কথা, প্রক্রিয়ার কথা বললো, প্রক্রিয়াটা কিভাবে আসবে? তাহলে ওনারা যদি, আমরা তো জাতীয় ঐক্যমত কমিশনে বসেই করে ফেলতে পারতাম, নির্বাচনের প্রয়োজন ছিল না। কারণ সেখানে 33টা রাজনৈতিক দল, আমরা যে আলোচনা করলাম, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি ফরিদ ভাই, পাঠালো, ফরিদ ভাই। আমরা তো সেখানে বসে আমরা করে ফেলতে পারতাম। আমরা কেন নির্বাচনের জন্য অপেক্ষা করব? গণভোট, আমি গণভোট, ওনার- গণভোটে আমি আসছি, করেছেন ওনার- এটা। ওনার- গণভোটে করেছেন এটা। পার্লামেন্ট- পার্লামেন্টের সভারেন্টির প্রশ্নটা কখন? যখন পার্লামেন্ট গণরায়ের বিপক্ষে দাঁড়ায় বলে আমরা সার্বভৌম, তখন তো জনগণ সভরিন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ওইখানে। গণরায়ের বিপক্ষে দাঁড়াচ্ছে, এই কথাটা কিন্তু ভেগ কথাবার্তা। হ্যাঁ, এটা narrative। এইটা একটা ন্যারেটিভ তৈরি করছেন। গণরায়ের বিপক্ষে দাঁড়াচ্ছে, কোন গণরায়ের আপনি বিপক্ষে দাঁড়াচ্ছে? আপনি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করেছেন। আচ্ছা, গণরায়ের জুলাই আদেশকে আপনি মানছেন? আমি কথা বলি, আপনি আমি জুলাই এখন আদেশ- শেষ অবৈধ মানবে কেন? কেন অবৈধ হবে? জনগণ রায় দিয়েছে। এটা 70% জনগণ রায় দেয়। আপনি গণভোটের জনগণ পেপার পড়েন, গণভোটের ব্যালটটা পড়েন ভাই। একবার পড়েন, গণভোটের ব্যালট আমি পড়ি আপনাকে। না, না, আমি তো জানি আপনাকে মোবাইল থেকে পড়তে হবে না। আমি গণভোটের পড়ি। একটা প্রশ্ন জানি। গণভোটের ব্যালটের গণভোটের আদেশটা প্রথম কিভাবে লাইনটা আসছে? হচ্ছে, আপনি প্রথম লাইন গণভোট হচ্ছে, জুলাই আদেশটা পড়েন, আমরা বলতে চাচ্ছি, জুলাই আদেশ পার্লামেন্ট আপনি মানতে বাধ্য না। গণভোটের যে আগে- ব্যালট পেপার, আগে বাবা মা নিয়ে আলোচনা করেন, তারপর সন্তান নিয়ে বলেন। এই যে গণভোটের যে ব্যালট পেপারটা আসলো, সেটা তো নিশ্চয়ই একটা আদেশের মাধ্যমে আসছে। আদেশের উৎস কি? আদেশের ক্ষমতার উৎস কি? আদেশের উৎস জনগণের সার্বভৌম অভিপ্রায়। হ্যাঁ, অভিপ্রায়ের সাথে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শ। পরামর্শ এখানে লেখা আছে। পরামর্শ লেখা আছে। অভিপ্রায়। অভিপ্রায়ের সাথে পরামর্শ লেখা আছে। অভিপ্রায়, আপনি অভিপ্রায়। অধ্যাদেশটা দেখেন, অভিপ্রায়, অধ্যাদেশ না, আদেশ। আদেশের জুলাই আদেশ, সনদ যে বাস্তবায়ন আদেশে- আদেশ। যে আদেশটা- যে আদেশ গণভোটে যেটা রাষ্ট্রপতি জনগণ পারে না, বাস্তব রায় পালানো দিয়েছে। হচ্ছে, পালানো হয়েছে। যে কোনো আদেশ ঠিক আছে? খণ্ডকালীন আইন। হ্যাঁ। পার্লামেন্টের উপর আইন এটা ওই আদেশ না, এটা আদেশের ব্যাপারে 152 র আদেশ না, রনি ভাই ভুল হচ্ছে, এটা না, না, না। 152 র আদেশ না। 2/3 মেজরিটি হচ্ছে এমন একটা ইগো তৈরি করে যে সে তার স্বাভাবিকভাবে জিনিসগুলোকে দেখতে পায় না। স্বাভাবিকভাবে দেখার একটা আছে না। এই আলোচনা যখন হচ্ছে তখন 1/11 বিকালবেলা স্মৃতিটা আমার মনে পড়ছে। আমি তখন সাংবাদিক, সাপ্তাহিক 2000-এ কাজ করি। আমি পিজি হাসপাতালে দেখতে গেলাম কি হচ্ছে। আমার চোখের সামনে এক রিজমের লোকরে ভেঙে দিয়ে যে পালিয়ে চলে গেল, মানে এক সপ্তাহ আগে যারা ক্ষমতাবান ছিল তারা যে আমার চোখের সামনে বড় বড় ভিসি দৌড় মারি পালিয়ে গেল, আরেক দল এসে ভেঙে চুরি দিয়ে গেল। তখন এখন আমি চিন্তা করি যে আসলে আমরা ব্যর্থ হলাম কোথায়? আমরা ব্যর্থ হলাম ক্ষমতার মানে একটা রূপান্তরের, আমার ক্ষমতাটা আরেকটা ভালোভাবে ক্ষমতাটা হস্তান্তরের যে প্রাতিষ্ঠানিক আয়োজন, সেই প্রাতিষ্ঠানিক আয়োজন আমরা কখনো সাফল্যজনকভাবে করতে পারছি না বলেই আমরা বিপর্যয়ের মধ্যে আসছি। এই আত্মাহুতির পরে, এই বিপ্লবের পরে, এই গণঅভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল যে আমরা এই জায়গায় যাবো। আমরা এখনো আশা হারাইনি, কিন্তু আমরা মানুষকে যেভাবে উত্তেজিত হতে দেখছি, মানে যে বিষয়কে আমরা এই আলোচনা যখন করছি তখন কি আমরা ওই জনগণের দিকে তাকাচ্ছি, ওই জুলাই শহীদদের দিকে তাকাচ্ছি, ওই মানুষের আকুতির দিকে তাকাচ্ছি, যে নারীরা বেরিয়ে এসেছিল সেই আকুতির দিকে তাকাচ্ছি, নাকি আমরা আমাদের অভিপ্রায়ের দিকে তাকাচ্ছি, আমরা আমাদের ক্ষমতার অভিপ্রায়ের দিকে তাকাচ্ছি? শুভ কিবরিয়া ভাই এক জায়গায় বারবার করে ইন্ডিকেট করছেন, সেটা হলো 2/3 মেজরিটি নাকি একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। আপনি রেকর্ড দেখেন, এটা বললে তো আপনি জনগণকে ignore করলেন। 73 দেখেন, 79 দেখেন, 88 দেখেন, ছোট করা হলো জনগণকে। তার রেজাল্ট কি হয়েছে আপনি দেখেন। জনগণকে ছোট করা হলো না, জনগণকে ছোট করা, রাজনৈতিক দলগুলো 2/3 মেজরিটি পেয়ে তারা কি বিপর্যয় করছে? জনগণ ফ্রি ফেয়ার ইলেকশন হয়, জনগণ কিন্তু কখনো ভুল করে না। তারা কিন্তু
সঠিক সিদ্ধান্তই হ্যাঁ, দিয়েছেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে যা দেয় সেটাকেই আপনারা এখানে ওন করতে কোনো- পারেন না। সংসদে এই যে- বিরোধী দলের নেতা কিংবা জামাতের প্রধান তিনি কিন্তু আর একটা আরেকটা বলেছেন যে যে দাবি দেওয়া না ইসে- মানলে আন্দোলন ছাড়া উপায় নাই। জি আন্দোলন মানে জামাতের প্রধান বলেছেন দেখেন বিরোধী সংবাদ দলের সম্মেলন এইটা- করে যে দাবি দেওয়া না মানলে আন্দোলন বিরোধী ছাড়া দলে উপায় নেই। যারা থাকে তারা সবসময় এই ধরনের একটা হুমকি ধামকি দিয়ে থাকে। ভয় দেখায়। এটা একটা হ্যাঁ, এটা একটা আমি মনে করি রাজনীতি। তবে আমি মনে করি এগুলো হাস্যকর, কারণ মাত্র আমি বলবো যে 40-45 দিনও হলো না একটা সরকারের বয়স, এখনই যদি তারা এই আন্দোলনে যায় তাহলে তারাই আমার মনে হয় যে তাদের এই আন্দোলন ব্যর্থতা পর্যবসিত হবে। কাজে সেই কাজটি তারা কখনো করবে না। অসংখ্য ধন্যবাদ এটা হলো আমাদের এলেন জেরিন বিরোধী খান, দলের আপনাকে পক্ষ থেকে অসংখ্য আমার ধন্যবাদ আস্থা অ্যাডভোকেট এবং বিশ্বাস। মাহফুজুল হক। ধন্যবাদ। জি আসলে আমার এই যে এরেঞ্জের নাফা যেটা বললেন যে সরকারের বয়স 40-45 দিন হলো না, এতে আন্দোলন হলে জনগণ মানে বিরোধী দল ক্ষতিগ্রস্ত হবে বা সাড়া দেবে না। আসলে তো 40-45 দিন তো বিষয় না। বিষয় হচ্ছে যে জনগণ রায় দিয়েছে, গণভোটে 69% মানুষ রায় দিয়েছে। সেই রায়টাকে ওনারা হচ্ছে যে একটা বাবার 69% আপনার গণভোটে রায় দিয়েছে, আবার আমি বলি two-thirds majority BNP আপনাকে বলতে দেন। বিএনপিকে রায়, আমি বিএনপির শেষ পক্ষে করে রায় দিই, দিয়েছে আমি শেষ করি, এবং আপনি- এই রায়ের ভিতর আপনি দিয়ে আমার বলতে দেন না, আমি বলি এখানে তাহলে ওখানে ওই 69% মানুষ যে রায় দিয়েছে সেই রায়কে বিদ্যাঙ্গুলি দেখিয়ে প্রথম দিনে ওনারা এটা এই narrative। জনরায়কে ওনারা হচ্ছে যে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন এবং জনগণের সাথে একটা বাবার দুইটা সন্তান একই ইয়াতে জন্ম হয়েছে, সেটা যমজ সন্তান, একটা বৈধ আর একটা হচ্ছে অবৈধ। কারণ হচ্ছে যে ওনারা ক্ষমতায় আসছে ওইটা বৈধ, আর যেটা হচ্ছে যে গণভোটে সংবিধান সংস্কার পরিষদের গঠনের যে রায় দিয়েছে এটা অবৈধ। যেটা ওনাদের সুবিধা সেখানে ওনারা সংবিধান মানে, আর যেখানে অসুবিধা নিজের স্বার্থের বিপক্ষে যায় সেখানে সংবিধান মানে না। আপনি দেখেন ওনারা কি সংবিধান মানে? আপনি সংবিধানের 4-এর কতে কি আছে? সকল অফিসে শেখ মুজিবের ছবি লাগানোর কথা লাগাইছে? লাগায় না। ওখানে সংবিধান মানার দরকার নাই। কারণ হচ্ছে যে ওখানে আপনারা ওনাদের স্বার্থের ক্ষমতা থাকলে বিপক্ষে। মানতেন শেখ আমি মুজিবকে। ওনার স্বার্থের কারণ বিপক্ষে আপনারা ওখানে সাথে না, আপনি মানেন না তো সংবিধান দোহাই দেন, এই জন্য শেখ সংবিধান মুজিবের মানেন না। ছবি আমি কথা কন, এই উদাহরণটা দিতে কথা কন পারতেন কেন আপনি? আপনি? আমি বলছি আপনি পরে সংবিধান লঙ্ঘন করেন। গণঅভ্যুত্থানের পরে সংবিধান শেখ সব মুজিবের জায়গায় ছবির মানেন জন্য না, মন কান্দে। সুবিধা মতো হ্যাঁ? জায়গায় মানেন, এই স্বার্থের উদাহরণ জায়গায় দেন। মানেন, শেখ ওই সব মুজিবের জায়গায় ছবির মানেন জন্য না। মন কান্দে। ওই এই রাষ্ট্রপতিকে রাজনীতি করেন বাংলাদেশে না? আপনি এই যেটা বলেন এটা কথা বলেন, আপনারা- আপনি তো রাজনীতি দিলেন, আপনারা আওয়ামী লীগ- আপনি তো সংবিধান রক্ষার কথা বলেন, সংবিধান ফলো করার কথা বলেন। যখন যেখানে হ্যাঁ, সুবিধা আওয়ামী সেখানে লীগকে মানেন, ফিরিয়ে আনার জন্য। যেখানে অসুবিধা সেখানে আওয়ামী মানেন লীগকে না। ক্ষমতায় আনা আপনাদের আপনি উচিত ছিল। শুনেন রাষ্ট্রপতিকে দিয়ে বক্তব্য দিয়েছেন খুব সুন্দরভাবে করতে না। রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতিকে শপথ দিয়ে করতে পারছে, আমি বলি আর রাষ্ট্রপতিকে দিয়ে বক্তব্য আমি বলি আগে কথাটা শুনেন, পরে না বলে কথা বলেন। রাষ্ট্রপতির কাছে আমি কি শপথ বলে করতে কথাটা পারছে। শুনেন এরপরে কথা বলিয়েন। আমি বলছি ভাই খুব সুন্দর করে বললেন না, রাষ্ট্রপতি বলতে চায় না, বলাইছে তো রাষ্ট্রপতি তো শেখ মুজিবুর রহমানের পরিবর্তে ওই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেটা কে বলাইছে? সেখানে কি সংবিধানের 151 অনুচ্ছেদ সেখানে ভায়োলেট হয় নাই?